কিছুটা ভয়, কিছু ভালোবাসা, কিছুটা রহস্য। আজকের গল্প মলয় বিশ্বাসের লেখা বন্দিনী। প্রতিদিনকার মতন মেয়েটা আজও রাতের বেলায় পুকুর পাড়ে বসে আছে। কার অপেক্ষায়? কেমন যেন মনমরা হয়ে কার যেন অপেক্ষা করতে থাকে মেয়েটি। যে মেয়েটা এত হাসি খুশি থাকে, সে এইরকম মনমরা হয়ে কেন থাকে? মনে একটা কেমন প্রশ্ন জাগে। আমি কাজ থেকে প্রত্যেক দিন রাত 9টার সময় বাড়ি ফিরি। প্ল্যাটফর্ম থেকে একটু এগিয়ে 4 নম্বর লাইন দিয়ে সোজা ঢালু রাস্তা বরাবর নিচে নামলেই চোখে পড়ে সেই দৃশ্য। এই পুকুর পাড়ে সামনে শুধু যে এই মেয়েটি বসে আছে তা নয়, আরো অনেকেই আছে, তবে তারা অনেক দূরে। এই মেয়েটি সবার থেকে দূরে একলা মনমরা হয়ে বসে আছে, অথচ 6 মাস আগেও মেয়েটি খুব হাসি খুশি ছিল। ব্যাপারটা একটু পরিষ্কার করছি। 6 মাস আগে আমি শিয়ালদার এক ফুলের দোকানে কাজ করি। কোনো কোনো দিন ফুল বিক্রি হয়, আবার কোনো কোনো দিন মন্দ যায়। যেদিন বাজার মন্দ যায় সেই দিন আমার দোকানের মালিক কিছু ফুল বাড়ি নিয়ে যেতে বলে, কারণ পরের দিন তো সেই ফেলেই দিতে হবে। ফুলগুলো তার চেয়ে ভালো নষ্ট হওয়ার আগে পুজো করে নেওয়া। রাতে তো আর পুজো হয় না, পরের দিন সকাল সকাল আমার ঠাকুমা পুজো দেওয়ার সময় সেই ফুলগুলো দিয়েই পুজো করে। তবে রজনীগন্ধা, জবা এই ফুলগুলোর যখন দাম বেশি থাকে, তখন সেই ফুলগুলো মালিক আমায় দেয় না। ওই ফুলগুলো মালিক ফ্রিজে রেখে দেয়। পরের দিন সেই ফুল আবার ব্যবসার কাজে লাগে। তবে আমাদের ফুলের দোকানে গাঁদা ফুলের মালা আর রজনীর মালা খুব বেশি বিক্রি হতো। রজনীর মালা সবসময় সতেজ থাকতো, কারণ ওই মালাগুলো সবসময় রঙে চুবিয়ে রেখে পচা লালচে দাগগুলো দূর করা হতো। যাই হোক, আমি যখন ফিরতাম সাথে করে রোজ কিছু না কিছু মালা নিয়ে আসতাম। মালিক ভালোবেসে যা দিত সেই মালা নিয়েই বাড়ি আসতাম। ট্রেন থেকে নেমেই লাইন পার হয়ে যখনই পুকুর পাড়ে আসতাম, তখন দেখতাম একটা ছেলে আর একটা মেয়ে অন্ধকারে প্রেম লীলায় মেতে উঠেছে। আমি ওখান দিয়ে মেইন রাস্তায় উঠতাম, কারণ অন্য কোনো রাস্তা ছিল না। তো একদিন ছেলেটা আমাকে ডাকলো, আমি ওর কাছে যাই। ছেলেটা তখন বলে, আগে তুমি তো ফুল বিক্রি করো, আমি সেদিন তোমাকে দেখেছি, তো রজনীর মালা হবে? আমি বললাম, হ্যাঁ হবে, তবে একটু সময় লাগবে, আমি অর্ধেক করে বেঁধে দিচ্ছি। সেই দিন থেকে প্রায় মাঝে মধ্যেই ছেলেটা আমার থেকে ডাকতো। আমার কাছ থেকে কোনো কোনো দিন রজনীর মালা, আবার কোনো কোনো দিন কুড়ির মালা কিনত। মেয়েটা আমার সাথে কথা বলতো না, আমার দিকে তাকিয়ে থাকতো, আর ছেলেটা আমার থেকে মালা কিনত। কিন্তু গত কয়েক মাস ধরে আমি যখন কাজ থেকে ফিরছি, তখনই দেখি ওই পুকুর পাড়ে খালি ওই মেয়েটাই বসে আছে, ছেলেটা নেই। তো আমি এতটাই ব্যস্ত থাকি যে খুব দ্রুত বাড়ি চলে আসি, আবার কোনো কোনো দিন ধীরে সুস্থে আসি। মাঝে মধ্যে ভাবি ওই মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করব, তুমি এখানে একলা কেন? সেই দাদাটা কোথায়? সে আমার থেকে ফুল কিন্তু আমার সাহস হয়ে ওঠে না। একদিন আমার একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, আমি বাড়ির দিকে রওনা দিই। সেই পুকুর পাড়ের সামনে গিয়ে দেখি ওই মেয়েটা বসে আছে। আমি ঠিক করলাম আজ যে করেই হোক জিজ্ঞেস করব। আমি ওই মেয়েটার সামনে গিয়ে জিজ্ঞেস করি, দিদি মালা নেবে? একটা নিলে আরেকটা ফ্রি। মেয়েটা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকায়, তারপর বলে ওঠে, দাও।
মেয়েটা রজনীর মালার দিকে তাকে ইশারা করলো। আমি বললাম, আপনার পছন্দ আর দাদার পছন্দ তো সম্পূর্ণ এক। আচ্ছা, ভালো কথা, দাদা কোথায়? দাদাই তো আমার থেকে ফুল কিনত। অত্যন্ত চালাকির সাথে জিজ্ঞেস করলাম, যদি খেপে যাই? মেয়েটি বলে উঠল, তোমার দাদা আর ফুল কিনতে আসবে না। আমি বললাম, ও, দাদা বুঝি ব্যস্ত? ওই দিদি বললেন, আমি তোমার থেকে সব ফুল কিনে নেব, যত বেশি দামে বলবে আমি কিনে নেব। তুমি তার বিনিময়ে আমাকে একটা কাজ করে দিবে। আমি বললাম, কি কাজ? মেয়েটা আমাকে একটি চিঠি দিল, বলল এই চিঠিটা তার বাড়ি দিয়ে আসতে, আর তার মা বাবাকে বলতে যে তার মেয়ে বিয়ে করে কোনো ভুল কাজ করেনি। এই বলে মেয়েটি চিঠিটা আমার হাতে দেয় আর একটা ঠিকানা বলে দেয়, সেখানেই যেতে হবে। আর এই চিঠিটা যেন অন্য কেউ না খোলে। আমার মনে একটু সন্দেহ জন্মাচ্ছিল। এই বলে মেয়েটা আমাকে একটা 1000 টাকার নোট হাতে দিয়ে বলে, এই ফুল আমার লাগবে না, তুমি কাজটা করে দাও। আমি সেই দিন সারা রাত ঘুমাইনি, কখন সকাল হবে তার চিন্তায়। তবে চিঠিটা খুলতে বিশাল ইচ্ছা করছিল, কিন্তু দিদির তো আমাকে চিঠিটা খুলতে বারণ করেছে। যাই হোক, শেষমেশ সকাল হলো। আমি সকাল সকাল বেরিয়ে পড়ি সেই চিঠির প্রাপ্য লোকের সন্ধানে। বেলা 10টার সময় আমি ঠিকানা দেওয়া বাড়িটি খুঁজে পাই। চিঠিটা দিয়ে বললাম, এই চিঠিটা আমাকে একটা দিদি দিয়েছে আপনাদের দেওয়ার জন্য। তো চিঠি দিয়ে যেই আমি চলে আসব, তখন ওনারা আমাকে জিজ্ঞেস করলো, এটা কিসের চিঠি? আমি বললাম, জানি না। দিদিটা এই চিঠি দিয়ে আমাকে বলল, আমি বিয়ে করে কোনো ভুল কাজ করিনি। দেখলাম চিঠিটা ওই বাড়িরই একজন ভদ্রলোক খুলে পড়তে লাগলেন। আমার চোখের জল আর ধরে রাখতে পারলাম না সেই চিঠির বিষয়বস্তু শুনে। চিঠিটা এমন ছিল, প্রিয় বাবা, আমি প্রথমেই জানতে চাই কেমন আছো তুমি? আমার উপরে কি এখনো রেগে আছো? রেগে থাকাটাই স্বাভাবিক। আর যাই করো বাবা, আমাকে কোনোদিন ভুল বুঝো না। যেই দিন আমার কাছে দুটো রাস্তা ছিল, আমি ভালোবাসার রাস্তাটা বেছে নিয়েছিলাম। তোমার কথা অমান্য করে আমি শুভকে বিয়ে করি। প্রথম 1 মাস খুব ভালোই চলছিল, সবই ঠিকঠাক। কিন্তু হঠাৎ আমি পাড়ার লোকদের কাছে শুনতে পাই আমার বরের আরও একটা বিয়ে হয়েছিল। আমি সেই কথা যখন শুভর কানে তুলি, তখন শুভ আমাকে কিছু না বলে 3 দিনের জন্য বাইরে চলে যায়। 3 দিন পর যখন ও ফেরত আসে, তখন সে অনেক নেশাগ্রস্ত ছিল। আমাকে সেই রাতে অনেক মারধর করে। আমি সব মুখ বুজে সহ্য করি। রাত যখন 1টা, আমাদের সুতোর একটুকরো পর্যন্ত নেই। আকাশের দিকে মুখখানা, আমার পিঠের উপর অজস্র নখ ও সরু লাঠির দাগ। হঠাৎ দরজাতে ঠক ঠক আওয়াজ। শুভর দরজা খোলা মাত্র 3 জন পুরুষ ও 1 জন মহিলা ঘরে আসলো। শুভ ওদের বলে, এবার কাজ শুরু কর। কিন্তু ওদের মধ্যে একজন বলে ওঠে, তারা আগে মজা লুটেনি। এই 3 জন সেই রাতে হিংস্রের মতো আমাকে ঝাঁপিয়ে পড়ে। ঘণ্টাখানেক পর ওই আরেকটা যে মেয়ে ছিল, সে বলে ওঠে, তোরা অনেক মজা নিয়েছিস, এবার ওঠ, কাজটা ভোরের মধ্যেই সারতে হবে। এই বলা মাত্র রান্নাঘর থেকে ওই
ছেলেগুলোর মধ্যে একজন কেরোসিন তেলের পুতুল আনে, তবে দেয় আমার শরীরের উপর। তারপর একটা দেশলাই কাঠির আওয়াজ নিঃশেষ করে দেয় আমার দেহ। আমি সেই রাতে কোনো প্রতিবাদ, আওয়াজ, বন্যা তুলতে পারিনি। আমার সর্বস্ত শক্তি মারধর, শোষণের দারুণ শেষ হয়ে যায়। আমি নিঃশেষ হয়ে যাই, বর্ষ হয়ে যাই। আমার দেহটা পড়ে আছে সেই পুকুরের ভেতর। একটা পাথর ভর্তি বস্তার সাথে আমার দেহ বেঁধে ফেলে দিয়ে গেছে সেই নোংরা মানুষগুলো। বাবা, এতদিন তোমার কাছে আমি কিছুই আবদার করিনি, আজ করছি। আমার দেহটা পুড়িয়ে ফেলার ব্যবস্থা করো, না হলে আমার আত্মার শান্তি পাচ্ছে না। আর আমার দেহের বর্ষ নিয়ে কিছুটা ওই পুকুরে ফেলে দেবে, আর কিছুটা নদীর স্রোতে ভাসিয়ে দেবে। বাবা, এই জন্মে কলঙ্কিনী হয়ে তোমার নাম ডুবিয়েছি আমি। পরের জন্মে যদি তোমার মেয়ে হই, তাহলে আমি তোমার মাথা উঁচু করব, কথা দিলাম। ইতি, তোমার মেয়ে রিয়া। এরপর আমি ওখানে আর 1 মিনিটও দাঁড়াইনি। তবে এখনো আমি ওই পুকুরের সামনে দিয়ে আসি, কিন্তু এরপর আমি ওই দিদিটার আর কখনোই দেখতে পাইনি।